সবাইকে নমস্কার। আজকে আমরা কিন্নাহারে অনন্ত মালাকারের বাড়িতে এসেছি। মাননীয় দাদা অনন্ত মালাকার শিল্পগুরু। এসেছি রেনেসাঁস আর্টিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশন শান্তিনিকেতন শাখা থেকে। আমাদের প্রিয় অধ্যাপক, সম্মানীয় অধ্যাপক সমীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গত 18ই মার্চ ইহলোক ত্যাগ করেছেন। তার সেই বিদেহী আত্মার শান্তি কামনা করে আমরা আজকে এক স্মরণ সভায় এখানে সমবেত হয়েছি। তিনি শান্তিনিকেতনের বিশ্বভারতীর এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। শান্তিনিকেতনে যে কজন স্মরণীয় অধ্যাপক, তার মধ্যে অন্যতম সমীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন। ভবতোষ দত্ত অধ্যাপক বাংলা বিভাগের। আরও সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক ছিলেন অম্লান দত্ত মহাশয়। এই তিন অধ্যাপক শান্তিনিকেতনের অজাত শত্রু। প্রত্যেকের সাথে তাদের আন্তরিক সম্পর্ক ছিল, শ্রদ্ধার সম্পর্ক ছিল। আমরা এরকম একজন পতিতযশা অধ্যাপককে হারিয়ে খুবই শোক বিধ্বস্ত। আমরা তার স্মরণে আমরা আজকে কিন্নাহারে মাননীয় শিল্পগুরু অনন্ত মালাকারের বাসভবনে এসেছি। এই স্মারক স্মরণ সভা শান্তিনিকেতনে হওয়ার কথা ছিল, কিন্তু মাননীয় অনন্ত মালাকার মহাশয় শারীরিকভাবে অসুস্থ। ওনার পক্ষে শান্তিনিকেতনে যাওয়া এই সময়ে অসম্ভব বলেই আমরা আজকে শান্তিনিকেতন থেকে ছুটে এসেছি কিন্নাহারে এই স্মরণ সভার আয়োজন করার জন্য। আমাদের মধ্যে এসেছেন বোলপুর পূর্ণিদেবী কলেজের মাননীয় অধ্যাপিকা ডক্টর সুমিত্রা খা দিদি। তিনি বা তার সাথে অধ্যাপক সমীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একটা ভালো সম্পর্ক ছিল। অনন্তদার সাথে তা অনেক কাজে তার সহযোগিতা পেয়েছেন। আমরা তাদের স্মৃতিকথায় সমীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একটা পরিচয় পেতে চাই। এই উদ্দেশ্যেই এখানে আমরা আজকে সমবেত হয়েছি। আমাদের মধ্যে রয়েছেন সঙ্গীত ভবনের ছাত্রী অনুপ্রিয়া মালাকার, আমাদের অনন্ত মালাকারের প্রিয় নাতনি, এবং আছেন ডক্টর সুমিত্রা খা। এনারা দুজনেই সঙ্গীত ভবনের সাথে যুক্ত। তাদেরকে অনুরোধ করছি আমাদের সভার শুরুতে একটি প্রভাত সঙ্গীত পরিবেশন করার জন্য। সবাইকে নমস্কার। আপনার পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে।
ছোঁয়াও প্রাণে আমার এই দেহ খানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো আমার এই দেহ খানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো জীবন পূর্ণ করো দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। সাধু সাধু। ধন্যবাদ। আমরা সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর সাথে বিভিন্নভাবে যুক্ত হয়ে গেছি। তিনি সাংস্কৃতিক পরিমণ্ডলের একজন প্রথিতযশা ব্যক্তিত্ব। সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর সাথে রেনেসা আর্টিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশন তথা শ্রী প্রভাত রঞ্জন সরকার, শ্রী শ্রী আনন্দমূর্তিজির সাথে সম্পর্কিত হয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক বীরভূমের কিংবদন্তি তুল্য ব্যক্তিত্ব অধ্যাপক রমারঞ্জন মুখোপাধ্যায়ের প্রয়াসে শ্রী শ্রী আনন্দমূর্তিজির হীরক জয়ন্তী উৎসব উপলক্ষে শান্তিনিকেতনে একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। মূলত রমারঞ্জন বাবুর উদ্যোগে সেই সিম্পোজিয়ামে বিষয় নির্দিষ্ট করেছিলেন রমারঞ্জনবাবু নিজেই। নন্দন তত্ত্বে রবীন্দ্রনাথ ঠাকুর এবং শ্রী প্রভাত রঞ্জন সরকারের অবদান, এই ছিল বিষয়। তো সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উপর আবেদন ছিল যে তিনি নন্দন বিজ্ঞান, নন্দন তত্ত্ব সম্পর্কে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা আলোকপাত করবেন, আর রমারঞ্জন বাবু নন্দন বিজ্ঞান, মোহন বিজ্ঞান সম্পর্কে আলোকপাত করবেন শ্রী শ্রী আনন্দমূর্তিজির দৃষ্টিতে। আনন্দমূর্তিজির দৃষ্টিতে নন্দন বিজ্ঞান
ও মোহন বিজ্ঞানের স্বরূপ কী সে সম্পর্কে বক্তব্য রাখবেন রমারঞ্জন বাবু। তিনি বিশেষ অতিথি হিসাবে শমীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে সেই হীরক জয়ন্তী উৎসব অনুষ্ঠানে আহ্বান করেছিলেন, আমন্ত্রণ করেছিলেন। আমরা শমীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সুচিন্তিত মূল্যবান ঐতিহাসিক বক্তব্য আমরা বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে শুনেছি। যারা শুনেছেন সবাই ধন্য হয়েছেন। তো এইরকম একজন বড় মাপের অধ্যাপক, মানব দরদী অধ্যাপক প্রয়াত হয়েছেন। এর জন্য আমরা সবাই শোকাহত, দুঃখিত। আমরা তার পরিবারবর্গকে আমাদের সমবেদনা জ্ঞাপন করছি, তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আমার সাথে শমীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি ঘটেছিল শান্তিনিকেতনে যে গ্রামীণ কবি সম্মেলন হয় শ্রীনিকেতনে। সেই গ্রামীণ কবি সম্মেলনের আমি 14 বছর ধরে আহ্বায়ক ছিলাম। তাকে দুবার আমরা প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ করেছিলাম। তো সেই সূত্রে তার সাথে আমার পরিচয়, এবং আমি অত্যন্ত ধন্য হয়েছি যে এরকম একজন অধ্যাপকের সাথে ভাব বিনিময় করে তিনি আমার অনেকগুলো বিষয়ে আমাকে আলোকিত করেছেন। গ্রামীণ কবি সাহিত্যিক সম্মেলন শ্রীনিকেতনে কেন, তো এটা যে রবীন্দ্রনাথের ভাবনায় গ্রাম্য জীবনের যারা সাহিত্য রচনা করেন, যারা অনালোকিত, যাদের খোঁজ খবর কেউ রাখে না, তাদেরকে সাহিত্য জগতে নিয়ে আসার একটা প্রয়াস গ্রামীণ কবি সম্মেলন। এবং এই উদ্যোগের পেছনে আমাদের শমীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং ভবতোষ দত্ত মহাশয়ের অবদান সবার আগে স্মরণীয়। তো তার ব্যাখ্যায় আমি ধন্য হয়েছি। তিনি আলোকিত করেছেন যে ভারতবর্ষের সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা এর সূতিকাগৃহ হচ্ছে গ্রামে, গ্রাম্য জীবনে। ভারতবর্ষের বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত এগুলো রচনা ক্ষেত্র ছিল ভারতবর্ষের গ্রামে, অরণ্যভূমিতে। যে বিষয়টি আমার অজানা ছিল আমি জেনে খুবই সমৃদ্ধ হয়েছিলাম। আমি আরও অবাক হয়েছিলাম, উনি খুব ভালো সুবক্তা। তো তিনি একবার গ্রামীণ কবিদের সামনে বললেন যে রবীন্দ্রনাথ জন্মেছিলেন জোড়াসাঁকো ঠাকুর পরিবারে, কলকাতায় একটি মেট্রোপলিটন শহরে। এবার পরের কথায় তিনি বললেন যে কবি সাহিত্যিক রবীন্দ্রনাথ ভূমিষ্ঠ হয়েছিলেন শিলাইদহে। শিলাইদহে গ্রাম্য জীবনের সাথে, গ্রাম্য মানুষের সাথে পরিচিতি লাভ করার পর তার সাহিত্যের নব নব দিগন্ত উন্মোচিত হয়। এর জন্যই তার কথায়, তার উপলব্ধিতে সাহিত্যিক রবীন্দ্রনাথের, ওনার শব্দটাই হচ্ছে রবীন্দ্রনাথ ভূমিষ্ঠ হয়েছিলেন, সাহিত্যিক রবীন্দ্রনাথ ভূমিষ্ঠ হয়েছিলেন শিলাইদহে।
এই নতুন নতুন তথ্য তার সান্নিধ্যে আসার পরে আমি লাভ করেছিলাম। তো এইভাবে বহু মানুষকে তিনি নতুন নতুন দিগন্তের সন্ধান দিয়েছেন। আমরা যখন তাকে আনন্দমূর্তিজি, পিয়ার সরকার, প্রভাত রঞ্জন সরকারের দর্শন চিন্তা, ভাষা চিন্তা, তার নব্য মানবতাবাদ, প্রভাত সঙ্গীতের কথা শোনাই, তিনি অবাক বিস্ময়ে আমাদের বলেছেন যে এই আনন্দমূর্তিজি শান্তিনিকেতনে 1980 সালে এসেছিলেন, আমরা কেন জানতে পারিনি। আমাদের খুবই এটা একটা এই সুযোগটা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। তার জন্য আমরা অনুতপ্ত। পরবর্তীকালে এই রমারঞ্জন বাবুর সাথে উনি অনেক চিন্তাভাবনা করেছিলেন প্রভাত সঙ্গীত নিয়ে। তো রমারঞ্জন বাবু সম্পর্কে এখানে বলা যেতে পারে তিনি উদ্যোগী হয়ে 5018খানা প্রভাত সঙ্গীত নিয়ে যে ব্যাপক গবেষণা প্রয়োজন, প্রভাত রঞ্জন সরকারের বিশাল সৃষ্টির বিশ্লেষণ এবং মূল্যায়ন দরকার, সর্বজন হিতায় সর্বজন সুখায়, এটা উপলব্ধি করে তিনি প্রথমে হাত দিয়েছিলেন যে প্রথমে প্রভাত সঙ্গীত নিয়ে একটি রিসার্চ প্রজেক্ট, গবেষণা প্রকল্পর সূচনা এবং প্রভাত সঙ্গীত গবেষণা সমিতি তিনি গড়ে তুলেছিলেন কলকাতায়। এবং এই প্রকল্পের প্রথম গবেষণা ফসল সংস্কৃতির আলোকে প্রভাত সঙ্গীত শীর্ষক একটি গ্রন্থ অমলেন্দু চক্রবর্তী, আমাদের একজন বিদগ্ধ পণ্ডিত অধ্যাপক, এই কাজটি সম্পন্ন করেছেন। তো সেই রমারঞ্জন মুখোপাধ্যায়ের প্রতিও আমাদের আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আমি আজকে এই স্মরণ সভায় আমাদের প্রিয় শিল্পগুরু শ্রী অনন্ত মালাকার মহাশয়কে শোভেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য অনুরোধ করছি। সবাইকে নমস্কার। আজকের এই স্মরণীয় দিনে একজন বরণীয় মানুষের স্মরণ করার আমার স্মৃতিতে যেটুকু আছে আজ জল জল করছে। সেটা ছিল 2002 সাল শান্তিনিকেতনের প্রেক্ষাগৃহে সন্ধ্যে 7 ঘটিকায় প্রভাত রঞ্জন সরকারের প্রভাত সঙ্গীত অবলম্বনে সিম্পোজিয়াম অনুষ্ঠান। সেখানে আমি তদানীন্তন সময়ে শান্তিনিকেতনের কেশব সিনহা মহাশয়, তিনি আহ্বায়ক ছিলেন, তার প্রেরণাতে হল বুক করে আমরা স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম যাতে সিম্পোজিয়ামটা সাফল্যমণ্ডিত হয় সকল মানুষের জন্য। শুধু আমরা পরজন সরকার ওঠে আনন্দমূর্তিজির ভক্তরাই শুনবেন না, দেখবেন না, সকল মানুষরা যেন সেখানে অংশগ্রহণ করতে পারে, শ্রোতা হিসেবে আসতে পারেন, সেইটা আমি চেয়েছিলাম। দেখেছিলাম সেদিনকে সন্ধ্যায়। আর যারা গেছেন ওই প্রেক্ষাগৃহে দেখেছেন, অনেক বড় প্রেক্ষাগৃহ, সেখানে ভিড় উপচে পড়েছে, আসন জায়গায় ছিল না বসার মতো, নিচেতে বসে লোকরা শুনেছিলেন বক্তাকে সেদিনের।
বীরভূমের রত্ন ডক্টর রমারঞ্জন মুখোপাধ্যায়, আর তার বিশেষ বন্ধু, অত্যন্ত প্রিয় বন্ধু তার জীবনের, ডক্টর সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দুটি তাত্ত্বিক বিষয় নিয়ে দুজন দুটি তত্ত্ব নিয়ে আলোচনা করবেন। আলোচনা শুরু হলো, নিস্তব্ধ প্রেক্ষাগৃহ, শ্রোতা চুপচাপ শুনছেন। হল শুনে যাচ্ছেন বলে প্রথম ডক্টর রমারঞ্জন মুখোপাধ্যায় আরম্ভ করলেন শ্রী শ্রী আনন্দমূর্তিজির নন্দন তত্ত্ব তথা নন্দন বিজ্ঞান, আর সেই নন্দন বিজ্ঞানের পরিণতি মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে। নন্দন বিজ্ঞান নিয়ে যাচ্ছে মধুবিদ্যার। নন্দন তত্ত্ব তিনি বলেননি, বিজ্ঞান বললেন। আনন্দ বলছেন এটা বিজ্ঞান, এটা। আর রবীন্দ্রনাথের যে নন্দন তত্ত্ব তা বিশ্লেষণভাবে বিস্তৃতভাবে ডক্টর সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলে যাচ্ছেন। এত মনোজ্ঞ অনুষ্ঠান। আমরা সে নিমন্ত্রিত করেছিলাম সমস্ত জায়গার শান্তিনিকেতনের যারা বুদ্ধিজীবী, যারা লেকচারার, প্রফেসর, অধ্যক্ষ, অধ্যাপিকা, সঙ্গীত থেকে আরম্ভ করে কলার সমস্ত বিদ্যার্থী থেকে যারা ছিল, যাদের পরিচিত ছিলাম আমরা, সকলকে নিমন্ত্রিত করেছিলাম। সকলেই এসেছিলেন, যোগদান করেছিলেন এদিকে। রমারঞ্জন মুখোপাধ্যায় বলতে বলতে, আনন্দমূর্তিজির সেই নন্দন বিজ্ঞান বলতে বলতে তিনি মানুষের জীবনের পরিণতির সেই মহান বিজ্ঞানের কথা বললেন, যে কথা রবীন্দ্রনাথও বলে যেতে পারেননি। রবীন্দ্রনাথ মহান বিজ্ঞানের যে শেষ করে এসেছিলেন যেখানে জীবন দেবতাকে কল্পনা করে, কিন্তু জীবন দেবতা কে, তাকে উপলব্ধিটা কেমন, তাকে কেমন করে পাওয়া যায় কোন, সেই পথের সন্ধান রবীন্দ্রনাথ দিতে পারেননি, যেটা আনন্দমূর্তিজি দিয়েছেন, যেটা সেদিনকে ব্যক্ত করলেন সমস্ত সাধারণের কাছে রমারঞ্জনদা। আমরা গর্ববোধ করছি আজকে স্মরণসভাটা বিশেষ করে সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভা। তাকে স্মরণ করতে গিয়ে এক মিনিটে দুটি ফুল আমরা রমারঞ্জনকে বাদ দিতে পারছি না। তা সেদিকে যে স্মরণসভা, সেদিন যে আলোচনা চক্র, এই চক্রের দুজনেই পুরোধা। অত্যন্ত মনোজ্ঞ অনুষ্ঠান। পরিশেষে গোটা হল ফেটে গেছিল হাত করতালিতে। এবার এত ভালো বক্তা, এক আনন্দমার্গে এক সন্ন্যাসী প্রিয়রঞ্জন, ডক্টর প্রিয় শিবানন্দ অবধূত, হরতানন্দ অবধূত বললেন যে স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমাকে প্রস্তাব করলেন। আমি তো অবাক, আকাশ থেকে পড়লাম। আমি কি স্বাগত ভাষণ দেবো? আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। প্রেক্ষাগৃহের পর্দার পিছনে গিয়ে খুব চিন্তা করতে লাগলাম। হ্যাঁ, প্রিয় সাহেব বললেন, সে কী ভাবছেন? আসুন, আপনার নাম ঘোষণা করেছি, আপনি স্বাগত ভাষণটা দিন। অনেকে তার গুঞ্জন উঠল। অনেক গুঞ্জনের মধ্যে শুনতে পাচ্ছি, আমার বন্ধুরা শুনলেন, ও কী ভাষণ দেবে? যাই হোক, আমার পরমাধ্য গুরুদেব আনন্দমূর্তিজিকে স্মরণ করে মাইকের সামনে এগিয়ে গেলাম। শুরু হলো সেই বরেণ্য মহামান্য অতিথিদের সম্বন্ধে আমার যেটুকু জানাতে বিশেষ। প্রায় 10 মিনিট ধরে আমি তাদের স্বাগত ভাষণ দিয়েছিলাম। স্বাগত ভাষণের পরে আমাকে রমারঞ্জন মুখোপাধ্যায় ইশারা করে ডাকলেন। মঞ্চের পাশেই আমি স্বাগত ভাষণ দিচ্ছিলাম। আমি গেলাম, রমানন্দকে প্রণাম করলাম, সৌমেন্দ্রদাকেও প্রণাম করলাম। প্রণাম করার সাথে সাথে রমানন্দবাবু জড়িয়ে ধরে গালে গাল ঠেকে দিয়ে বললেন, তুমি তো আমার বীরভূমের রত্ন। সৌমেন চেনো? একে তুমি চেনো? সৌমেনদা বললেন যে কি, নাম শুনেছি অনন্ত মালাকারের, বাঙালি হিসেবে গর্ববোধ করি। কোন বাঙালি না শিল্পী অনন্ত মালাকারের নাম না শুনেছে? আমি সেইভাবে শুনেছি, তার জীবনে প্রথম দেখছি, বুঝলে। বলে, দেখো তুমি, এই যে অনন্ত মালাকার। হ্যাঁ, বললে
আমি তোমার সাধুবাদ জানাই, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি, ভবিষ্যতে ভালো বক্তা হও। হ্যাঁ, খুব সুন্দর বলেছো তুমি, খুবই ভালো বলেছো। হ্যাঁ, আমাদের দুজনকে নিয়ে তুলে এরকমভাবে করে বলেছো তুমি, আমাদের গর্ব হচ্ছে তোমাকে নিয়ে। আর আশীর্বাদ করি, তোমার আনন্দমূর্তি যেটি আশীর্বাদ তোমার মাথায় আছে, আমরা সবাই বলছি, শুভেচ্ছা নাচছি, খুব ভালো হয়েছে। আমার বুকে গর্বে বুকটা মানে বিরাট বড় হলো। আর একটা মনে ভাবলাম, উনি আমাকে শুধু এত বড় একটা শব্দ প্রয়োগ করলেন, রত্ন, বীরভূমের রত্ন। আমার চোখে জল এলো, আমি কেঁদে ফেলেছিলাম সেদিনকে, চোখ মুছতে মুছতে উইংসের পেছনে চলে গেছিলাম। আমাকে জড়িয়ে দিয়েছিলেন প্রিয়সানন্দ, হরমানন্দ। বাহ, কি ভালো বললেন আপনি। আর ভয় করছিলেন, বলতে পারবো না, এ তো রেকর্ড হয়ে গেল। তাদের সেই কথাটা কি আজ রমানন্দের সাথে সেই পরিচয় অনেক আগের দিন থেকে, কিন্তু সেই প্রথম পরিচয় সৌমেনদার সঙ্গে। সৌমেনদাকে সৌমেনদাই বলতাম। আমি কার্ড চাইলাম, একটা কার্ড দিয়েছিলেন, ও পরিবার করণীর বাড়িটা বোধ হয়, সেখানে ওর করণীর বাড়িতে আমি গেছি, বহুবার গেছি। ওর ছেলে, বউ, সবার সঙ্গে আত্মীয়তা হয়ে গড়ে এসেছিল। যখন যেতাম, কিন্নার রসগোল্লা খুব পছন্দ করতেন, সুগার ছিল না, আমি কিন্নার থেকে মিষ্টি নিয়ে যেতাম, ফোন করতাম। পরবর্তীকালে বয়স বাড়ার জন্য সঙ্গে সঙ্গে ওর ছেলে কলকাতা সল্টলেকের ফ্ল্যাটে নিয়ে গিয়ে রাখলো দাদাকে। তা আমি মাঝে মাঝে ফোন করলে উনি বলতেন, শান্তিনিকেতন যখন যাব আপনাকে আমি ফোন করব। আমায় কোনদিন তুমি বলেননি, আপনিই বলতেন, আমি সৌমেন দা বলতাম। বলতে আমি ফোন করতাম, যতবারই এসছেন ফোন করছেন। আমি এক সপ্তাহ আছি, যেদিন খুশি আসুন। আমি চলে গেছি একদিন দেখে, মিষ্টি দিয়ে, অনেক গল্প, অনেক পুরনো দিনের গল্প, রবীন্দ্রনাথের গল্প, অন্য কোনো গল্প নয়। শান্তিনিকেতনের অনেক সাইড আছে, অনেক দিক আছে। হ্যাঁ, সেসব গল্প না, সে ধনাত্মক ঋণাত্মক ধনাত্মক বহু রকম ভাব জিনিস আছে ছড়িয়ে ছিটিয়ে। কিন্তু সে শান্তিনিকেতনে সেদিকে নজর দিতেন না। তিনি শান্তিনিকেতনে শুধু রবীন্দ্রনাথকে বলতেন। রবীন্দ্রনাথকে না জানাটাই শান্তিনিকেতনেই জানা হলো না। ও বলতে, বাবার হাত ধরে, আমার জন্ম বাঁকুড়াতে, বাবার হাত ধরে শান্তিনিকেতনে এসেছিলাম। বাবা শান্তিনিকেতনে চাকরি করতেন, রবীন্দ্রনাথকে সান্নিধ্যে এসেছিলেন। আমি রবীন্দ্রনাথের সান্নিধ্যে পেয়েছি। আমি এখানেই পড়াশোনা করেছি, এখানে ছাত্র। আমার কি ভাগ্য অন্তত যে আমি আজকে এখানে অধ্যাপনা করি। হ্যাঁ, আবার আমার অনেক ছাত্র উঠেছে আমার হাত দিয়ে, আমি খুব গর্ববোধ করি। তা আমি বললাম, দাদা আমি অনেক বই লিখেছি, আমার একটা ভালো মানে বড় উপন্যাসের প্রায় 300 পৃষ্ঠা, 350 পৃষ্ঠার বই, তা সেইটার ভূমিকা আপনাকে লিখতে হবে। উনি বললেন, আমি তো ভূমিকা লিখি না, আমি তো কোনো লিখতে পারিও না ভূমিকা, কারণ আমার জীবনে কোনো ভূমিকাটা ওকে লিখিনি কো। আর তাছাড়া সাহিত্যের ভূমিকা, হ্যাঁ, এ তো আমার বুঝতেই পারছি না। আপনাকে লিখতেই হবে, তো আপনার ব্যানারেই আমার চাই লেখা। আমার জীবনে এত বড় উপন্যাসটা আপনাকে দিয়েই করাবো। ছোটোখাটোগুলো অন্যান্য ছেড়ে দিচ্ছে, কিন্তু এই উপন্যাসের আপনিই করুন, আর পণ্ডিত মাসকে দিয়ে আমি করার চাই। বললেন যে ঠিক আছে, আমি তো চলে যাচ্ছি কালকে কলকাতায়, আপনি কলকাতার বাড়িতে যাবেন। তা বইটার নাম কি, আমরা বইটা দিয়ে আসবো। দিয়ে পাণ্ডুলিপিটা এখানেই দিয়েছিলাম আমি। পাণ্ডুলিপিটা নিয়ে গেলেন উনি, বললেন তাহলে 1 সপ্তাহ পরে আপনি কলকাতায় ফ্ল্যাটে আসুন। কলকাতায় ফোন করে গেলাম, গিয়ে দেখলাম দাদা খুব খুশি, বৌদি খুব খুশি, চরমভাবে ওরা সকলেই খুশি। হ্যাঁ, ছেলে সেইটাতে অফিসে চাকরি করে চলে গেল, বউ এলো, মিষ্টি দিল। জল খাওয়ার পরে বসে আছি, দাদা আমার পাণ্ডুলিপিটা থেকে বের করলেন ওনার লেখাটা, ভূমিকাটা। আমি ভূমিকা থেকে আমি বললাম, মাথায় হাত আমার, দাদা কী করেছেন, আপনি একটা প্লেন কাগজে লিখেছেন, আমি এটা চাইনি। কেন, কী চান আপনি? আপনার প্যাডের লেখা চাই, ওই লেখাটাই আমি যেমনটা লিখবেন আমি সেইটাই বই আমি স্ক্যান করব, রাখবো। ও আচ্ছা, তাহলে তো এই বেলায় যাওয়া হবে না, বসুন। ও গো, উনি থাকবেন, একটু রান্নাবান্না করো বৌমা। আমার সব তখন বেলা 10টা বাজে। বাবা বললেন সে কোনো চিন্তা নাই, বৌমা বলতেন। আমি খেলাম, ফের আবার লেখাটা অনুলিপি করলেন উনি ওখান থেকে,
তার প্যাডে লেখাটা করার পরে তখন বেলা প্রায় 4টে বাজে। বলে যেতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি 4টে যেতে পারবো, আমি ট্যাক্সি করবো, এখান থেকে চলে যাবো, আজ কালীঘাটে থাকবো, কোনো ভাববো না। তার লেখাটা আজও জল জল করছে আমার বইয়ের মলাটে সামনে, প্রথমে প্রচ্ছদ পটে। এই স্মরণীয় লেখা। আমরা যত কিন্নারে অনেকবার সভা করেছি, প্রায় 7বার সভা করেছি কিন্নারে সবাই যতবার আমন্ত্রণ করেছি খুশি হয়ে নিয়ে এসছেন। কিন্নার? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব কিন্নার। আর বলবো তো রবীন্দ্রনাথকে নিয়ে, আমি নিশ্চয়ই যাব। স্বতঃস্ফূর্তভাবে এসছেন উনি। আমি কখনো সভাপতি থেকেছি, উনি প্রধান অতিথি কিন্নার সভায়, আবার অন্য কেউ সভাপতি হয়েছেন, উনি প্রধান বক্তা উনি। আমি অবাক শুনতাম বক্তব্য রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথের বিভিন্ন বিষয়, বিভিন্ন দিক। যে রবীন্দ্রনাথকে আমরা খুব দাঁড়িয়ে একটা মানুষকে দেখি, কিন্তু তার ভিতরে যে কত গুণ, কত যে পর্দা, পরপর সরে গিয়ে একটা রবীন্দ্রনাথ, আসল রবীন্দ্রনাথকে দেখা যায়, যেটা উপলব্ধি করেছিলেন ডক্টর সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সেই উপলব্ধির কথা তিনি বলতেন। যারা শুনেছেন তারা সমৃদ্ধ হয়েছেন জীবনে, তারা চিনতে পেরেছেন রবীন্দ্রনাথকে। তিনি একটা কথা বলেছিলেন, মূল্যবান কথা, রবীন্দ্রনাথকে জানতে গেলে অন্তবাবু একটা দৃষ্টি চাই, একটা বয়স চাই। সত্যি তাই। রবীন্দ্রসঙ্গীত একদিনকে মনে হতো মায়া কান্না গাইছে রেডিওর কান বলে রেডিও বন্ধ করে দেওয়া হতো। পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই লোকটাই বারবার রবীন্দ্রসঙ্গীত হবে না, উপলব্ধি করতে পেরেছে রবীন্দ্রসঙ্গীতের গানগুলো, প্রতিটা শব্দার্থ হৃদয়ঙ্গম করেছে, হৃদয় উদ্বেলিত হয়ে উঠেছে। বলছে এইটাই পরিণতি জীবনে, মানুষের জীবনে এইটাই চলার পথ, এইটাই সে পাথেও। তাই মনে করি আজকের দিনে শান্তিনিকেতন না হোক, এই কিন্নারের বাড়িতে সৌমেনদাকে স্মরণ করতে গিয়ে চোখে জল আসছে। এত বড় মহৎ পণ্ডিত বর্তমানে আমার শান্তিনিকেতনের মাটিতে কে আছে জানে না, আমার জানা নেই, তবে জন্মাবেও না। এখন শান্তিনিকেতনে যারা আসছেন তারা ব্যবসা করতে আসেন, চাকরি করতে আসছেন, মাইনে নিচ্ছেন, চলে যাচ্ছেন। সত্যিকারের উপলব্ধি করার বুদ্ধিমত্তা, রবীন্দ্রনাথ প্রেমিক, রবীন্দ্রনাথ সাধক কজন আছে আমার জানা নেই। সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। নমস্কার। অনন্তদার কাছ থেকে আমরা অনেক তথ্য পেলাম। আমাদের শ্রদ্ধার্ঘ সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের চরণে আমরা নিবেদন করছি। এরপরে আমি ডেকে নিচ্ছি শান্তিনিকেতন থেকে আগত পূর্ণিদেবী মহিলা কলেজের অধ্যাপিকা ডক্টর সুমিত্রা খা দিদিকে। তার সাথেও সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি সম্পর্ক ছিল। তাকে আমরা এই স্মরণ সভায় আহ্বান করছি এবং অভিনন্দন জানাচ্ছি। আসুন। নমস্কার। আজকে সৌমেনদা সম্পর্কে কিছু বলতে গিয়ে আমার ভেতরটা যেন কেঁপে কেঁপে উঠছে। আমি ওনার ছাত্রী ছিলাম না, কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে, সাহিত্য সভায় ওনার সাথে আমরা মিলিত হয়েছি। ওনার নানান জ্ঞান বিদগ্ধ কথা আমরা শুনেছি এবং ওনার স্নেহ ভালোবাসায় আমরা উদ্বেলিত হয়েছি। আমি যখন পূর্ণিদেবী কলেজের সঙ্গে যুক্ত হই, উনি যে কি খুশি হয়েছিলেন আমি সে কি বলবো, সেই দিনটা আমি ভুলতে পারি না। যখনই দেখা হয়েছে বলেছে, সুমিত্রা আজ যাই হোক, যতই বাধা আসুক, যতই দুঃখ আসুক, তুমি কিন্তু পূর্ণিদেবী কলেজ ছেড়ো না। তুমি দেখিয়ে দাও শিক্ষা মানুষকে কোথায় নিয়ে যায়। মেয়েদের মধ্যে এই শিক্ষার জালটা তুমি বুনে দাও, তুমি নিজে থেকে কখনোই ছাড়বে না। আজও তার এই আশীর্বাদটাকে মাথায় নিয়ে আজও আমি পূর্ণিদেবী কলেজে আছি। প্রতি মুহূর্তে ভাবি ছেড়ে দেবো, নানান ঘটনা দুর্ঘটনা আমাকে দগ্ধ করে, কিন্তু সৌমেনদার আশীর্বাদ আমি ভুলতে পারি না। সৌমেনদা কী স্নেহ করতেন, ওনার বাড়িতে প্রায় যেতাম, আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনেই যেতাম। বৌদি
মধুর আপ্যায়নে চা বিস্কুট দিতেন এবং আরও বলতেন বৌদিকে, দাও সুমিত্রা এসছে, মিষ্টি মিষ্টি দাও। এই রকম আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সৌমেনদার সাথে। আজ সত্যি মনটা খুবই ভারাক্রান্ত হয়ে উঠছে সৌমেনদার সম্পর্কে এই অনুষ্ঠানে কিছু বলতে গিয়ে। তবু ওনার আশীর্বাদ মাথায় নিয়ে আজও আমি পূর্ণিদেবী কলেজের সঙ্গে যুক্ত আছি। আর বেশি বলতে পারছি না। ওনার প্রতি শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আজকে যারা এখানে সমবেত হয়েছেন সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের ঘরোয়া স্মরণ সভা আমরা এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার।